বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরকারি মুজিব কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. শাহিদুজ্জামান। আমি আজকে দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো তোমাদের সাথে। দ্বাদশ শ্রেণীর ছাত্র যারা আছো, আশা করি আমার সাথে থাকবে এবং ক্লাসটি অত্যন্ত মনোযোগের সহিত তোমরা শোনার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আমি আজকে ক্লাস নেব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণীর দ্বিতীয় ভাগ। উৎপাদন ব্যয় বিবরণীতে দুটি ভাগ আছে, আমি আজকে দ্বিতীয় ভাগ নিয়ে কথা বলবো। বেতন মজুরি হিসাব, অধ্যায় 7, বেতন মজুরি হিসাব। এখন এই বেতন বা মজুরি কাকে বলে, কিভাবে আমরা বেতন বা মজুরি নির্ণয় করব, এই সমস্ত নিয়ে আমরা মোট বেতন, নিট বেতন, মোট কর্তন, মোট উপার্জন, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। প্রথমে আমরা আসি, বেতন বা মজুরি কাকে বলে। কোনো শ্রমিক তার শারীরিক এবং মানসিক শ্রমের বিনিময়ে যে প্রতিদান পায় তাকে আমরা বলি বেতন বা মজুরি। কোনো শ্রমিক তার শারীরিক অথবা মানসিক শ্রমের বিনিময়ে যে প্রতিদান পায় তাকে আমরা বলবো বেতন বা মজুরি। তাহলে আমরা এই বেতন বা মজুরি হলো, মোট কথা হলো কাজের বিনিময়ে পারিশ্রমিক। এটা দুইটা ধরন হইতে পারে, একটা হলো বেতন আর একটা হলো মজুরি। এখন বেতনটা কী জিনিস আর মজুরিটা কী জিনিস? বেতন এবং মজুরির মধ্যে কোনো আবেদনিক পার্থক্য খুব একটা নাই, দুইটাই আমরা জানি, দুটোই হলো শ্রমের বিনিময়ে প্রতিদান। সেটা শারীরিক শ্রম হতে পারে, মানসিক শ্রম হতে পারে। এখন এই প্রতিদান পাওয়ার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। যদি মাসিক ভিত্তিতে আমরা এই পারিশ্রমিকটা পেয়ে থাকি তাহলে আমরা সেটাকে বলি বেতন। আর যদি দৈনন্দিন বেসিস অথবা সাপ্তাহিক বেসিস যদি আমরা এই পারিশ্রমিকটা পেয়ে থাকি তার নাম হলো মজুরি। এখন এই মূল মজুরি বা মূল বেতন, মূল মজুরিটা কী জিনিস বা মূল বেতনটা কী জিনিস আমরা আলাপ করার চেষ্টা করি। শ্রমিক বা কর্মচারীর ক্ষেত্রে প্রতিষ্ঠান বা মজুরি বোর্ড বা সরকার কর্তৃক নির্ধারিত পে স্কেলের প্রথম ধাপকে আমরা বলি মূল বেতন। কি আমরা বললাম যে শ্রমিক বা কর্মচারীর ক্ষেত্রে প্রতিষ্ঠান বা মজুরি বোর্ড বা সরকার কর্তৃক নির্ধারিত পে স্কেলের প্রথম ধাপকে আমরা বলবো মূল বেতন। যেমন আমরা কথা বলি যে 11,000 থেকে শুরু করে 1,000 × 10 থেকে শুরু করে 21,700 পর্যন্ত যদি আমাদের একটা স্কেল নির্ধারিত হয়, বেতন স্কেল নির্ধারিত হয়, তাহলে কোনো কর্মচারীর এই স্কেলের অন্তর্ভুক্ত কর্মচারীর মূল বেতন হবে প্রথমটা 11,000 টাকা। প্রথমটা হবে কত? 11,000 টাকা। এই 11,000 টাকা কী হবে? প্রতি বছর হয়তো এর উপরে আমাদের যদি ইনক্রিমেন্ট বৃদ্ধি পায় 5%, তাহলে পরের বছর হবে মূল বেতনটা হবে এই 11,000-এর উপর 5% ধরলে যোগ করলে যা হবে তার নাম হবে হলো মূল বেতন। আর মূল মজুরিটা হবে শ্রমিকদের ক্ষেত্রে প্রতিষ্ঠান বা মজুরি বোর্ড বা সরকার কর্তৃক নির্ধারিত ঘন্টা প্রতি মজুরি হারকে স্বাভাবিক ঘন্টা দ্বারা গুণ করলে যে মজুরি নির্ধারিত হবে তাকে বলবো আমরা মূল মজুরি। কি বললাম আমরা? যে প্রতি ঘন্টা কত ঘন্টা কাজ করছে, ঘন্টা প্রতি মজুরি কত। যেমন আমরা এখানে বলছি কার্যব্যবহৃত ঘন্টা হলো প্রকৃত কর্মঘণ্টা ইন্টু একক প্রতি মজুরি। এখন ধরা গেল যে একটা শ্রমিকের দৈনন্দিন কাজ করার কথা 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টা কাজের জন্য প্রতি ঘন্টা যদি 100 টাকা পায় তাহলে প্রতিদিন পাবে 800 টাকা। যদি 50 টাকা করে পায় তাহলে প্রতিদিন পাবে 400। যদি 30 টাকা করে প্রতিদিন পাবে হলো 3/8 = 240 টাকা। এটা হলো আমাদের মূল মজুরি। এখন এই মূল মজুরি থেকে আমরা যখন কোনো কর্মচারী বা শ্রমিকের মোট মজুরি নির্ণয় করতে যাব অথবা নিট বা প্রদেয় মজুরি নির্ণয় করতে যাব, সেই ক্ষেত্রে আমরা কিছু দিক আমাদের বিবেচনা করতে হবে যে এই উপার্জনসমূহ কোন খাত থেকে একটা কর্মচারী টোটাল সে মোট কত টাকা পাবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা বিবেচনা করি যে প্রথমটা আমরা কি লিখছিলাম যে মূল বেতন, এই মূল বেতনটা তো সে পাবেই,
মূল বেতনের সাথে সে কী পাইতে পারে? ওভারটাইম পাইতে পারে, মহার্ঘ ভাতা পাইতে পারে, বাড়ি ভাড়া ভাতা, বোনাস বা উৎসব ভাতা, যানবাহন ভাতা, কমিশন প্রাপ্তি, আপ্যায়ন ভাতা, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, এইগুলো যৌথ বিমায় কর্মীর দান, ক্ষতিপূরণ প্রাপ্তি, গ্র্যাচুইটি বা আনুতোষিক বা অবসর প্রাপ্তি। এখন এই যে আমরা এই 12টা জিনিস লিখলাম, এই 12টা জিনিসের কম্বাইন্ড মিলিত যে যোগফলটা হবে তার নাম হবে মোট উপার্জন। এখন এই মূল বেতনটা তো আমরা এখানে লিখেছি যে মূল বেতন কাকে বলে, যে শ্রমিক বা কর্মচারীর ক্ষেত্রে প্রতিষ্ঠান বা মজুরি বোর্ড সরকার কর্তৃক নির্ধারিত প্রথম ধাপকে বলবো আমরা মূল বেতন। তারপর আমরা আসি ওভারটাইম। ওভারটাইমটা কী জিনিস আমরা জানি? ওভারটাইমটা হলো যে একটা শ্রমিকের বা একটা কর্মচারীর বা একটা কর্মকর্তার কী পরিমাণ সময় আমাদের কাজ করতে হবে। যেমন ধরো সে একজন কর্মচারীর দিনে 7 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করতে হবে, কিন্তু সে করলো 12 ঘন্টা, তাহলে এই যে অতিরিক্ত 4 ঘন্টা করলো এর নাম হলো ওভারটাইম। আর ওভারটাইম মজুরিটা পাবে হলো যে নির্ধারিত স্বাভাবিক মজুরির উপরে একটা অনারিয়াম থাকবে, সেটা আমরা সাধারণ অর্থে জানি যে মূল মজুরিটার ওভারটাইম মজুরিটা সাধারণত দ্বিগুণ হয়। সাধারণত মূল মজুরি যেটা হবে তার দ্বিগুণ হবে ওভারটাইম মজুরি। তাহলে ওভারটাইম মজুরিটা হবে যে স্বাভাবিক কর্মকাণ্ডের পরেও যদি কোনো শ্রমিক বেশি সময় কাজ করে সেটাই হলো ওভারটাইম। তাইলে তারপর আমরা আসি মহার্ঘ ভাতা। এই মহার্ঘ ভাতাটা আমরা কী জিনিস? মহার্ঘ ভাতাটা হলো যে দেশের দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতির কারণে যদি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে সরকার অথবা স্ব প্রতিষ্ঠান যদি এই বৃদ্ধিকে, এই জীবনযাত্রার ব্যয়কে বৃদ্ধি করার জন্য কোনো নির্দিষ্ট হারে কোনো সম্মানী প্রদান করে থাকে, সেটাকে আমরা বলি মহার্ঘ ভাতা। আর বাড়ি ভাড়া ভাতাটা হলো যে একজন শ্রমিক স্বাভাবিক মজুরি যা হবে তার একটা নির্দিষ্ট পরিমাণ হারে কী পাবে? বেতন পাবে। সেটা 30% বাড়ি ভাড়া পাবে, সেটা 30% হতে পারে, 20% হতে পারে, 40% পর্যন্ত হতে পারে। এটা আমাদের রাজধানী বা পাহাড়ি অঞ্চল বা জেলাভিত্তিক বা উপজেলা ভিত্তিক সেটা ভ্যারি করতে পারে বাড়ি ভাড়া ভাতা। চিকিৎসা বোনাসটা হলো উৎসব ভাতা। উৎসব ভাতা আমরা সাধারণত জানি যে একটি মূল বেতনের সমান বছরে যে উৎসবগুলো হবে বিভিন্ন গোত্রের, যেমন হিন্দুদের জন্য যদি হয় তাহলে পূজা পার্বণের জন্য, অথবা মুসলমানদের জন্য যদি হয় সেটা হলো ঈদের জন্য। দুই ঈদে আমরা সাধারণত মূল বেতনের সমান যেই পরিমাণ টাকাটা সরকার থেকে বা প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকি সেটার নাম হলো বোনাস বা উৎসব ভাতা। তারপর আসে যানবাহন ভাতা। এখন কোনো প্রতিষ্ঠানে যানবাহন ভাতা সব প্রতিষ্ঠানে নাও থাকতে পারে, যে কোনো ভালো প্রতিষ্ঠান থাকে তাহলে তারা কি করে যে যানবাহনের জন্য অফিসে পৌঁছানোর জন্য একটা সুবিধা দিয়ে থাকে, সেটা হলো যানবাহন ভাতা। কমিশন প্রাপ্তি হলো যে এখন যদি কোনো বিক্রয় প্রতিনিধি বা বিক্রয় প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে সে তো বেতন পাবে, প্লাস এরকম বলা থাকলো যে তুমি এত পরিমাণ টাকা যদি বিক্রি করে দাও তাহলে তোমাকে 2% বা 1% বা 3% কমিশন দেওয়া হবে। এটা হলো মূল বেতনের সাথে অন্তর্ভুক্ত হবে। তারপর আপ্যায়ন ভাতা, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান। প্রভিডেন্ট ফান্ডটা 2 রকম হয়। প্রভিডেন্ট ফান্ডে সাধারণত আমাদের কর্মী দান করতে পারে। এখানে প্রভিডেন্ট ফান্ডে উপার্জনটা হবে, আমি একটা জিনিস একটু ভুল লিখেছি এখানে হবে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। এখানে হবে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। এখানে হবে গ্রুপ বিমায় নিয়োগকর্তার দান। এখন সাধারণত এই প্রভিডেন্ট ফান্ডে আমাদের কর্মচারী বা কর্মকর্তারা যে পরিমাণ টাকা জমা করে সেটাকে আমরা সাধারণত বলি হলো কর্তন। কিন্তু এই প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তাও সমপরিমাণ দান করে সেটা একদিকে আমাদের কী হবে? মূল বেতনের সাথে মোট উপার্জনের সাথে কী হবে? যোগ হবে। যৌথ বিমা যদি নিয়োগকর্তা দান করে সেটা মোট উপার্জনের সাথে কী হবে? যোগ হবে। ক্ষতিপূরণ যদি পায় কোনো কর্মচারী মোট উপার্জনের সাথে যোগ হবে। গ্র্যাচুইটি বা আনুতোষিক বা অবসর প্রাপ্তি যদি কোনো টাকা পেয়ে থাকে তাহলে আমরা এই মজুরি বা বেতনের ক্ষেত্রে যে উপার্জন সমূহ আমরা কথা বললাম যে কী খাত থেকে একটা কর্মচারী টাকা উপার্জন করতে পারে, তাহলে মূল বেতন, ওভারটাইম, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, বোনাস, যানবাহন, কমিশন প্রাপ্তি, আপ্যায়ন ভাতা, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, যৌথ বিমায় নিয়োগকর্তার দান, ক্ষতিপূরণ প্রাপ্তি, গ্র্যাচুইটি বা আনুতোষিক ইত্যাদি। তাহলে এই পরিমাণ টাকার থেকে আমরা মোট উপার্জন, এখন এখান থেকে এই 11টা 12টাই যে আমাদের থাকবে তাও না হতে পারে। যদি 5টা থাকে আমরা 5টা যোগ করব, যদি 4টা থাকে 4টা যোগ করব, যদি 7টা থাকে আমরা 7টা যোগ করব। একদিকে আমরা কী করব? 7টা যোগ করব। তারপর আরেকদিকে আমরা আসি যে এখন কী খাত থেকে একজন কর্মচারীর বেতন বা মজুরি কর্তন হইতে পারে।
কী খাত থেকে একজন বেতন কর্মচারীর মজুরি বা বেতন কর্তন হইতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করি। যেমন ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, এখানে আমরা বলছিলাম ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা দান, এখানে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, তারপর কর্মচারীর আয়কর, তারপরে অগ্রিম মজুরি বা বেতন কর্তন, তারপরে কল্যাণ তহবিল, তারপরে গ্রুপ বিমা, শ্রমিক সংঘের চাঁদা, গৃহ নির্মাণ বা অন্যান্য ঋণের কিস্তি, শ্রমিক সংঘের এই হলো আমাদের কর্তন। এখন আমরা এই যে কথা বললাম যে একদিকে আমরা লিখলাম উপার্জন, আরেকদিকে লিখলাম আমরা কি কর্তন। এখন তাহলে আমরা এর থেকে নিট প্রদেয় মজুরি পাওয়ার কি সুবিধা ভোগ করতে পারি, আমরা একটু এখানে লেখার চেষ্টা করি। তাহলে আমরা সর্বশেষ আসি নিট প্রদেয় মজুরিটা কি দাঁড়াবে। তাহলে নিট প্রদেয় মজুরিটা দাঁড়াবে হলো মোট উপার্জন বিয়োগ মোট কর্তন, এইটা মিলে যা হবে তার নাম হবে নিট প্রদেয় মজুরি। এখন নিট প্রদেয় মজুরিটা হলো যে একটা প্রতিষ্ঠানে কোনো কর্মচারী বা কোনো কর্মকর্তা যে সেবা প্রদান করবে তার থেকে যে সে বেতন বা মজুরিটা পাবে, তাহলে কোন কোন খাত থেকে সে উপার্জন করলে সেই উপার্জনের একটা মোট আর কর্তন সময়ের একটা মোট, এই দুই মোট থেকে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে যেটা হবে তার নাম হবে নিট প্রদেয় মজুরি। মানে একটা কর্মচারী মাসে এই পরিমাণ টাকা সে হাতে পাবে, এই পরিমাণ যে নিট প্রদেয় মজুরিটা এই পরিমাণ মজুরিটা সে কী করবে হাতে পাবে। তাহলে এখন আমরা শিখলাম যে সংজ্ঞা শিখলাম যে কোনো কর্মচারী বা শ্রমিক শারীরিক বা মানসিক শ্রমের বিনিময়ে যে প্রতিদান পায় তার নাম হলো বেতন বা মজুরি। এখন এই বেতন বা মজুরি পাওয়ার ক্ষেত্রে আমাদের উপার্জন সময়ের একটা তালিকা এবং কর্তন সময়ের একটা তালিকা আমরা দেখলাম। এরপরে আমরা আসি, আমরা বেতন মজুরির সংজ্ঞা শিখলাম, কোন কোন খাত থেকে আমাদের মোট উপার্জন হবে আমরা শিখলাম, কোন কোন খাত থেকে কর্তন হবে আমরা শিখলাম। আর নিট প্রদেয় মজুরি শিখলাম কি, যে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে যা হবে তার নাম হবে নিট প্রদেয় মজুরি। এখন আমরা আসি মজুরি প্রদানের বিভিন্ন পদ্ধতি আমরা সাধারণত জানি। এই মূলটা তিনটা পদ্ধতি আমাদের আছে এখানে, একটা সময়ভিত্তিক পদ্ধতি, একটা হলো কার্যহার পদ্ধতি, আর একটা হলো প্রিমিয়াম পদ্ধতি। এখন এই সময়ভিত্তিক যে পদ্ধতিটা আমি কথা বলছি, যে এক মাসের মধ্যে আমরা সাধারণত এক মাসের মাসিক ভিত্তিতে যে টাকাটা পাই সেটাই হলো আমাদের সময়ভিত্তিক। আর কার্যহার ভিত্তিক হলো আমরা কথা বলছিলাম যে কার্যঘণ্টাকে একক প্রতি মজুরি দ্বারা, ঘণ্টা প্রতি মজুরি দ্বারা গুণ করা যায়, সেটা কার্য পদ্ধতি। আর একটা প্রিমিয়াম পদ্ধতি। প্রিমিয়াম পদ্ধতি মানে প্রিমিয়ামের বাংলা শব্দ হলো কি বোনাস বা অধিহার, অধিক হারে পাওয়ার। তাহলে এখন এই সময় ভিত্তিকটাকে আমরা আবার সাধারণত চার ভাগে ভাগ করতে পারি। একটা হলো সাধারণ সময় হার, একটা হলো উচ্চ সময় হার, একটা হলো পর্যায়ক্রমিক সময় হার, আর একটা হলো পার্থক্যমূলক সময় হার। সাধারণ সময় হার, উচ্চ সময় হার, পর্যায়ক্রমিক সময় হার এবং পার্থক্যমূলক সময় হার। আর এই কার্যহার পদ্ধতি সাধারণত আমরা জানি দুইটা, একটা হলো কার্যভিত্তিক সাধারণ হার, আর একটা হলো কার্যভিত্তিক পার্থক্যমূলক। একটা হলো কার্যভিত্তিক সাধারণ হার, একটা হলো কার্যভিত্তিক পার্থক্যমূলক। আর এই প্রিমিয়াম পদ্ধতিতে সাধারণত চারটা পদ্ধতিতে আমরা করতে পারি। হালসে প্রিমিয়াম পরিকল্পনা। হালসে প্রিমিয়াম পরিকল্পনা হলো হালসে একটা মানুষের নাম, তার যে সূত্র অনুযায়ী যদি আমরা এই মজুরি প্রদান করি তাহলে তার নাম হবে হালসে প্রিমিয়াম পদ্ধতি। রোয়ান প্রিমিয়াম, রোয়ানও একটা হিসাব বিজ্ঞানীর নাম, তার পরিকল্পনা যদি আমরা বেতন মজুরি প্রদান করি তাহলে রোয়ান প্রিমিয়াম। মুনাফা অংশগ্রহণ পরিকল্পনা। আর যদি মুনাফার ভিত্তিতে বেতন প্রদান করে সেটা হলো মুনাফার অংশগ্রহণ পদ্ধতি, যে মাসিক কোনো বেতন নেই, যে সারা বছরে আমরা হিসাব করব, সারা মাসে হিসাব করে যে মুনাফা কত আছে তার এত অংশ কর্মচারীরা পাবে, সেটা হলো মুনাফার হার পদ্ধতি। আর অন্যান্য পরিকল্পনা যদি থাকে সেটাই। তাহলে আমরা উৎপাদন ব্যয় হিসাবের দ্বিতীয় ভাগে বেতন মজুরি সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করলাম। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এর উপর আমরা অঙ্ক করার চেষ্টা করব। তোমরা যারা আমার সাথে ছিলে আশা করি মনোযোগের সহিত ক্লাসটি দেখেছ, না হলে পরবর্তীতে তোমরা এই ক্লাসটি দেখে নেবে এবং পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক নিয়ে আসব। আশা করি আমার সাথে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে এই করোনাকালীন সময়ে ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।